তো হে ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেইন করছি মিস্টার প্ল্যাঙ্কটন মুভিটা, আর আমরা অলরেডি এটার প্রথম পার্ট আপলোড করে দিয়েছি। যদি সেটা এখনও আপনারা দেখে না থাকেন তাহলে প্লিজ ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটা চেক করুন আর গিয়ে দ্রুত প্রথম পার্টটা দেখে আসুন, কারণ সেটা না দেখলে আপনি এটার আগা মাথা কিছুই বুঝবেন না। সো শুধু কমেন্ট বক্সে এসে আমাদেরকে গালিগালাজ করবেন। সো প্লিজ আগে গিয়ে সেটা দেখে আসুন, তারপরে এটা দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো আগের বারে আমরা দেখতে পেয়েছিলাম জয় নামের একটা ছেলেকে, যে কিনা টাকার জন্য একটা গ্যাংস্টারের ওয়াইফকে তার বিয়ে থেকেই কিডন্যাপ করে ফেলেছিল। এরপরে যখন সে জানতে পারে যে তার একটা ভয়ঙ্কর রোগ আছে, যেই রোগের জন্য সে 3 মাসের মধ্যেই মারা যাবে, তখন সে তার এক্স গার্লফ্রেন্ডকে ঠিক একই ওয়েতে, মানে তারও বিয়ে থেকেই তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। আর এরপর সে তার এই এক্স গার্লফ্রেন্ডের সঙ্গে মিলে তার আসল বাবাকে খুঁজে বের করার মিশনে বেরিয়ে পড়ে। কিন্তু সমস্যা হচ্ছে, সে যেই গ্যাংস্টারের ফিয়ন্সেকে কিডন্যাপ করেছিল সেই গ্যাংস্টার তো তার পেছনে লেগেই আছে, বরং তার যেই এক্স গার্লফ্রেন্ডের ফিয়ন্সে ছিল সেও তাকে ধরার জন্য তার পেছনে লেগেছে। সো বুঝতেই পারছেন ব্যাপারটা কতটা পেঁচিয়েছিল। আর এখান থেকেই শুরু হয় আমাদের দ্বিতীয় পার্ট। এখন আমরা দেখতে পারি জেমি প্রচণ্ড আপসেট হয়ে কান্নাকাটি করছিল, আর সে আমাদেরকে বলে যে ছোটোবেলায় যখন আমি অনাথ আশ্রমে ছিলাম তখন আমি সবসময় খুশি হয়ে ওয়েট করতাম যে কখন কোন কাপল এসে আমাকে পছন্দ করে তাদের মেয়ে হিসেবে নিয়ে যাবে, কিন্তু কেন জানি না কোনো কাপলই আমার মধ্যে তাদের মেয়েকে দেখতে পায়নি। এই জন্য আমি সারাটা জীবন অনাথই রয়ে গিয়েছিলাম। তবে এরপরে আমি চিন্তা করেছিলাম যে ঠিক আছে, যদি কোনো কাপল আমার মধ্যে মেয়ে দেখতে না পারে তাহলে তো আমার কোনো সমস্যা নেই, কারণ আমি বড় হয়ে একটা মেয়ের জন্ম দিব এবং আমিই তার মা হব। কিন্তু যখন সে জয়ের সাথে রিলেশনশিপে এসেছিল তখন সে জয়কে তার মনের সমস্ত কথাগুলো খোলাখুলি বলে দিয়েছিল। তবে জয় তার সাথে ব্রেকআপ করার সময় উল্টো তার সাথে মজা নিয়েছিল। সে বলেছিল যে তুমি না কখনো ভালো ওয়াইফ হতে পারবে, না ভালো একজন মা হতে পারবে। এরপর সে জয়কে বলে যে দেখো, তুমি তো আমাকে আগেই ছেড়ে দিয়েছিলে, এখন আমার ভাগ্য আমার সঙ্গ ছেড়ে দিয়েছে, আমি এখন আর মাও হতে পারবো না। তবে এইটা শোনার পরে জয় তাকে এটা ক্লিয়ার করে বলে যে দেখো, তখন আমার মাথাটা প্রচণ্ড গরম হয়েছিল, এই জন্য আমি এমনিতেই এই কথাটা বলে দিয়েছিলাম, আমি সেই ব্যাপারটাকে মিন করিনি। তবে হ্যাঁ, মাঝে মধ্যে এমন করে বলা কথাগুলো সত্যি হয়ে যায়, যেটার জন্য পারলে তুমি আমাকে মাফ করে দিও। তবে তখন জেমি তাকে বলে যে তুমি আমার মনের মধ্যে দুঃখের অনেকগুলো বীজ রোপণ করেছো, সো এখন গান গেয়ে সেগুলোকে তুমি শেষ করবে, সো গান গাওয়া শুরু করো। আর এই জন্য আমরা দেখতে পারি জয় তাকে শান্ত করার জন্য গান গাওয়া শুরু করে। আর যেহেতু জেমির প্রচণ্ড ঘুম পাচ্ছিল এই জন্য সেই গান শুনতে শুনতেই ঘুমিয়ে পড়ে। এরপরে সেই আঙ্কেল জয়কে রাতের বেলাতেই মাছ বাজারে নিয়ে আসে, আর এখানে তারা দুজন অনেক ফুর্তি করে। এই আঙ্কেলের সাথে সময় পাস করতে জয়ের অনেক ভালোও লাগছিল, কারণ এই আঙ্কেল একেবারে জয়কে তার নিজের ছেলের মতো ট্রিট করছিল। আর এখানে মাছ কেনাকাটা করার সময় ছোটোখাটো একটা ঝামেলাও হয়ে যায়, যেখানে জয় আর এই আঙ্কেল মিলে এখানে মাছ বিক্রেতাদের সাথে মারামারি করা শুরু করে। এরপরে পরদিন সকালবেলা আমরা দেখতে পারি ওয়াং তার গ্যাং নিয়ে চলে আসে আঙ্কেলের বাড়ির কাছে। এখানে তারা জয়কে পাওয়ার আগেই পেয়ে যায় জিমিকে, এই জন্য তারা জিমিকে ফলো করা শুরু করে। আর জিমিও দৌড়ে চলে আসে জয়ের কাছে। এরপর তাকে ঘুম থেকে জাগিয়ে বলে যে কিছু গুন্ডা তোমাকে ধরার জন্য এদিকেই আসছে, সো দ্রুত ঘুম থেকে উঠে এখান থেকে পালাও। আর যখনই জয় এখান থেকে উঠে তার ব্যাগটা নিয়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে তখন সে ফিল করতে পারে ব্যাগটা একটু হালকা হয়ে গেছে, এই জন্য সে খুলে দেখতে পারে ব্যাগটা পুরোপুরি ফাঁকা হয়ে গেছে। আসলে এই ব্যাগের মধ্যে তার সারা জীবনের ইনকাম ছিল। এই জন্য প্রথমেই তার সন্দেহ হয় সেই আঙ্কেলের উপরে, এই জন্য সে এখানের গ্লাসের উপরে জোরে একটা পাঞ্চ করে দেয়, যে জন্য তার হাতটাও কেটে রক্ত বের হওয়া শুরু হয়ে যায়। তবে এখন যেহেতু সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার ছিল এখান থেকে পালিয়ে যাওয়া, এই জন্য তারা পালিয়ে যাওয়া শুরু করে। আর এদিকে যখন ওয়েং তার গ্যাং নিয়ে আঙ্কেলের বাড়ির দিকে যাচ্ছিল তখনই তার সামনে চলে আসে হুং। আসলে টিঙ্গু ওয়েংকে আগেই বলে দিয়েছিল যে জয়ী তোমার ওয়াইফকে নিয়ে পালিয়েছে, আর তাছাড়া ওয়েং গ্যাংয়ের সাথে তার একটা পুরনো হিসেব নিকেশও বাকি আছে। এই জন্য হুং চিন্তা করে আগে গিয়ে আমি জেমিকে যেই কোনো ওয়েতে সেভ করে ফেলি, এরপরে তারা নিজেদের মধ্যে যত হিসেব নিকেশ আছে সেগুলো মিটিয়ে ফেলুক, এর মধ্যে জিমিকে ফেলে আমি তার জীবনটাকে ঝুঁকির মধ্যে ফেলতে চাই না। এই জন্য হুং সোজা চলে আসে ওয়েংয়ের কাছে, আর সে হাতের মধ্যে থেকে একটা সুই বের করে সোজা তার ঠোঁটের উপরে ধরে। এরপর সে বলে যে আমি পেশায় একজন ডাক্তার, সো যদি তুমি একটু নড়ার ট্রাই করো বা তোমার লোকজন নড়ার ট্রাই করে তাহলে আমি সুইটাকে একটু নাড়িয়ে দিব, যেই জন্য তুমি সারা জীবনের জন্য এখানেই প্যারালাইজড হয়ে যাবে। এই জন্য তার যত গ্যাং ছিল সবাই সেখানে দাঁড়িয়েছিল। আর এরপরে জন মধ্যে যায় সমস্ত ব্যাপারটা চেক করার জন্য, তবে সে মধ্যে কাউকেই পায় না আর সে একাই বেরিয়ে আসে। আর এই জন্য হুং এই ব্যাপারটা বুঝতে পারে যে জয় আবারও তার ওয়াইফকে নিয়ে এখান থেকে পালিয়ে চলে গেছে। আর এদিকে জয় সোজা চলে আসে সেই আঙ্কেলের কাছে, আর এই আঙ্কেলকে ধরে সে কোয়েশ্চেনিং করা শুরু করে। সে বলে যে আমাকে ছেলের মতো ট্রিট করার পরে তুমি আমার সাথে এত বড় বেইমানিটা কি করে করতে পারলে। তবে আসলে এই আঙ্কেল ছিল প্রচণ্ড চিপ কোয়ালিটির, এই জন্য সে জয়কে উল্টাপাল্টা অনেক কিছু বলা শুরু করে। তাছাড়া জয়ের থেকে সে যেই টাকাগুলো নিয়েছিল সেই সমস্ত টাকাগুলো সে জুয়াতে হেরেও ফেলেছিল, এই জন্য সে এখান থেকে জয়কে চলে যাওয়ার জন্য বলে। আর যাওয়ার আগে সে তাকে উল্টাপাল্টা অনেক কিছু বলেও দেয়। তবে জয় কিছু একটা করতে যেত তার আগেই জিমি এসে আঙ্কেলকে আচ্ছা রকম করে ধোলাই করা শুরু করে। তবে এতে করেও জয়ের মাথাটা ঠান্ডা হয় না, জয়ও পরবর্তীতে গিয়ে আঙ্কেলকে আচ্ছা রকম ধোলাই করে তাকে সে মেরেই
ফেলতে চাচ্ছিল, তবে জিমি কোনো রকমে তাকে সেখানে আটকে ফেলে। এরপরে জয় চিন্তা করে সমস্ত ব্যাপারটার সমাধান সে করে ফেলবে, এই জন্য সে ওয়েংকে কল দিয়ে একটা লোকেশনে আসার জন্য বলে। আর এরপরে সিনটা চলে আসে একটা সি বিচের কাছে। আমরা দেখতে পারি এখানে জয় আরও একবার জিমিকে হুংয়ের কাছে চলে যাওয়ার জন্য বলে, তবে জিমি তার উপরে প্রচণ্ড রাগ করে ফেলে। সে বলে যে যখন আমি তোমাকে নিয়ে চিন্তা করি না, যখন আমি লাইফটাকে নতুন করে সাজানোর ট্রাই করি, যখন আমি অন্য কারোর সাথে যাওয়ার ট্রাই করি, তখন তুমি জোর করে আমাকে তোমার লাইফে টেনে নিয়ে আসো। আর যখন আবার আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করি আর তোমার সাথে থাকা নিয়ে চিন্তাভাবনা করা শুরু করি, তখন তুমি আবারও জোর করে আমাকে দূরে ঠেলে দেওয়ার ট্রাই করো। তবে এমনটা আর এইবার হবে না। এবার আমি কোনোভাবেই তোমার লাইফ থেকে দূরে যাচ্ছি না, যা কিছুই হয়ে যাক আমি তোমার সঙ্গে থাকারই সিদ্ধান্ত নিয়েছি। আর জিমিকে এই অবস্থায় দেখার পরে জয়ও নিজেকে কন্ট্রোল করতে পারে না, এই জন্য সে তাকে কিস করা শুরু করে। তবে তখনই এখানে হুং চলে আসে আর দূর থেকে দাঁড়িয়ে হুং এই সমস্ত ব্যাপারগুলো দেখছিল। এগুলো দেখার পরে সে নিজের চোখকে কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না। আর যখন সে দেখতে পারে জিমি নিজেকে ছাড়ানোর ট্রাইও করছে না, তখন তো তার মনটা ভেঙে চুরমার হয়ে যায়। এই জন্য সে কান্নাকাটি পর্যন্ত করা শুরু করে। আর যখন জন এই ব্যাপারটা দেখতে পারে, তখন সে তার হাতটা তার চোখের সামনে দিয়ে দেয়, যাতে করে এই দৃশ্যটা তাকে দেখতে না হয়। এরপরে হুং সোজা চলে আসে তাদের দুজনের সামনে আর সে প্রচণ্ড রাগ নিয়ে জয়কে এত জোরে একটা পাঞ্চ করে, যেই পাঞ্চের জন্য জয় সোজা গিয়ে মাটিতেই পড়ে। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে জিমি একটু বেশি ভয় পেয়ে যায়, কারণ সে বুঝতেই পারছিল না এখন সে হুংকে কি অ্যান্সার করবে। তবে হুং এসে সোজা তাকে জড়িয়ে ধরে আর তাকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। আর তখন আমরা দেখতে পারি জয়ও এই ব্যাপারগুলো দেখার পরে তাদেরকে ডিস্টার্ব করা একেবারেই ঠিক মনে করে না, এই জন্য সে উঠে সেখান থেকে অন্যদিকে চলে যায়। আর তখন আমরা দেখতে পারি জিমি হুংয়ের উপরে প্রচণ্ড রাগ করে আর সে তাকে বলে, তোমার এমন অবস্থা তুমি কেন বানিয়েছো? তোমার তো কত জায়গায় আঘাতও লেগেছে, তুমি আমার পেছনেই কেন পড়ে আসো? আমার মধ্যে তুমি কি এমন পেয়েছো? তুমি তো হচ্ছে গিয়ে একজন প্রিন্স, তুমি চাইলেই যে কারোর সাথে ঘর করতে পারবে, আমার তো নিজের কোনো আইডেন্টিটিও নেই, সো তুমি আমার পেছন থেকে সরে যাও। তবে এটার অ্যান্সার দিয়ে হুং তাকে বলে যে যদি আপনার কোনো আইডেন্টিটি না থাকে তাহলে আপনি আমার আইডেন্টিটি নিয়ে নেন আমাকে বিয়ে করে। তবে তখনই আমরা দেখতে পারি জয় চিৎকার করতে করতে দৌড়াতে দৌড়াতে এই দিকে আসছিল। আসলে ওয়াং গ্যাং তাকে ফলো করা শুরু করে দিয়েছে, এই জন্য সে এসে দ্রুত জিমিকে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য বলে। তবে পালানোর যেহেতু সামনে কোনো রাস্তাই ছিল না, এই জন্য তারা একটা বোর্ড নিয়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে তখনই ওয়েং গ্যাং একটা ছুরি তাদের দিকে ছুঁড়ে মারে আর এই ছুরিটা গিয়ে একেবারে হুংয়ের ফেসের মধ্যেই পড়তে যাচ্ছিল, কিন্তু একেবারে শেষ মুহূর্তে তার বডিগার্ড জন তার হাত দিয়ে ছুরিটাকে ধরে ফেলে। কিন্তু এতক্ষণে জয় বোর্ডটাকে স্টার্টও করে দিয়েছে আর সে জিমিকে নিয়ে পালিয়েও যাওয়া শুরু করেছে আর হুং পাড়েই দাঁড়িয়েছিল। তবে সে কোনোভাবেই জিমিকে এইবার হাতছাড়া করতে চাইছিল না, এই জন্য সে তার কাছ পর্যন্ত যাওয়ার জন্য সমুদ্রের মধ্যেই লাফিয়ে পড়ে। আর তাকে বাঁচানোর জন্য জিমিও সমুদ্রের মধ্যে লাফিয়ে পড়ে আর জিমিকে বাঁচানোর জন্য জয়ও সমুদ্রের মধ্যে লাফ দিয়ে দেয়। এখন এদিকে যখন জন ওয়েং গ্যাংকে হ্যান্ডেল করার ট্রাই করছিল, তখন অন্যদিকে জিমি আস্তে আস্তে করে সমুদ্রের মধ্যে তলিয়ে যাচ্ছিল আর তলাতে তলাতেই সে একটা স্বপ্ন দেখা শুরু করে। সে দেখতে পারে যখন সে সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছিল, তখন তাকে সেভ করার জন্য জিমি ব্রাইডের কাপড় পরে চলে এসেছে আর তাদের মধ্যে বিয়েও হয়ে গেছে। আর বিয়ের পরে যেই কাজটা করা উচিত সেটা তারা সমুদ্রের নিচেই সম্পন্ন করছে। তবে তখনই তার চোখটা খুলে যায় আর সে তার চোখের সামনে জিমিকে সত্যি সত্যিই দেখতে পারে। তবে সে যাকে জিমি মনে করে বারবার করে কিস করছিল সেটা আসলে ছিল জয়ের পা। আর যখন সে এই ব্যাপারটা বুঝতে পারে, তখন সে খুবই ডিসকাস্টিং ফিল করে। এরপরে সে জয়কে সেখানে বেহুশ অবস্থায় রেখে দিয়েই জিমিকে নিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে চলে যায়। কিন্তু তারা এই ব্যাপারটাই বুঝতে পারে না যে তারা আসলে ভাসতে ভাসতে একটা অন্য আইল্যান্ডে চলে এসেছিল, যেটা কিনা খুবই ছোট্ট একটা আইল্যান্ড ছিল। আর এদিকে যখন জয় জ্ঞান ফিরে পায়, তখন তার মাথার মধ্যে পেইন হওয়া শুরু হয়, এই জন্য সে তার পকেট থেকে তার মেডিসিনটা বের করার ট্রাই করে। তবে যেহেতু মেডিসিনগুলো শেষ হয়ে গেছে, এই জন্য সে আবারও সেখানে বেহুশ হয়ে যায়। আর তখন এদিকে হুং নোটিস করে জিমির শুধুমাত্র একটা পায়ে জুতা ছিল আর অন্য জুতাটা কোথায় যেন গায়েব হয়ে গিয়েছিল। এই জন্য সে জোর করে সেই জুতাটা খুলে ছুঁড়ে ফেলে দেয় আর তার নিজের জুতা খুলে তাকে পরিয়ে দেয়। আর এই ব্যাপারগুলো দেখার পরে জিমি একটু বেশি ইমোশনাল হয়ে যায় আর সে জিমির মাথায় হাত দিয়ে তাকে আদর করতে করতে বলে যে থ্যাংক ইউ হুং, আমি চলে যাওয়ার পরেও তুমি তোমার ওয়াদা পূরণ করার ট্রাই করেছো। তবে তখন হুং তাকে বলে যে এবার হচ্ছে গিয়ে আপনার পালা। আর তখন আমরা জানতে পারি যে জিমিও তার সঙ্গে একটা প্রমিস করেছিল যে সে তাকে কোনোদিনও ছেড়ে যাবে না, যতই যা হোক সে তার সঙ্গেই থাকবে। তবে তখন জিমি তাকে বলে যে আমি কোনোদিনও আমার ওয়াদাটা পূরণ করতে পারবো না আর এটার জন্য আমি তোমার কাছে মাপ চাইছি। আসলে ব্যাপারটা হচ্ছে গিয়ে, তবে কোনোভাবেই হুং তার কথাটা শুনতে চায় না। সে তার কানে হাত দিয়ে ফেলে আর সে বলে যে আমি কোনোভাবেই সত্যিটা শুনতে চাই না, আমি শুধুমাত্র আপনাকেই চাই, এবার সেটা যেই কোনো মূল্যে। তবে তখন জিমি জোর করে তার কান থেকে হাতটা সরায় আর এরপর সে তাকে সমস্ত সত্যি কথাগুলো বলে। সে বলে যে আমার এমন একটা রোগ হয়েছে যে রোগের জন্য আমি কোনোদিনও মা হতে পারবো না, সো তোমার মাকে আমি যে ওয়াদা দিয়েছিলাম সেটা আমি কোনোদিনও চাইলেও পূরণ করতে পারবো না।
তবে এইটা শোনার পরে হুং জোরে জোরে হাসা শুরু করে। সে বলে যে এতটুকু ব্যাপারের জন্য আপনি ঘর থেকে পালিয়ে গিয়েছিলেন, শুধুমাত্র এতটুকু ব্যাপারের জন্য? আমি তো প্রচণ্ড ভয়ই পেয়ে গিয়েছিলাম। আমার তো মনে হয়েছিল সেই ছেলেটার আপনার মধ্যে কোনো কিছু একটা আছে। আপনি মা হতে পারবেন না তো কি হয়েছে, এতে করে তো আমার কোনো সমস্যাও নেই। আসলে আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি, আর শুধুমাত্র বাচ্চার জন্য তো আমি কোনোভাবেই আপনাকে ছেড়ে দিতে পারি না। তবে তখন জিমি তাকে জিজ্ঞেস করে যে তাহলে মাকে তুমি কি অ্যান্সার দিবে? তখন সে বলে যে আপনি অন্য কারো চিন্তা কেন করছেন, আপনি শুধুমাত্র আমার চিন্তা করুন। আমি থাকতে আপনাকে আর অন্য কারো ব্যাপারে চিন্তাই করতে হবে না, সমস্ত ব্যাপারগুলো আমি কন্ট্রোল করে ফেলবো। আমি তাদেরকে বলে দেবো যে সমস্যাটা আসলে আমার মধ্যেই, কিন্তু ওয়াইফ তো আমার আপনিই হবেন, এবার সেটা যেই কোনো মূল্যে। আর এটা বলেই সে তাকে জড়িয়ে ধরে, আর এগুলোর জন্য জিমিও একটু বেশি ইমোশনাল হয়ে যায়। তবে তখনই তারা দেখতে পারে দূর থেকে বসে জয় এই সমস্ত ব্যাপারগুলো দেখছিল। আর তখন হুং একটু লজ্জা পেয়েই বলে যে তুমি জ্ঞান ফেরার পরেই আমাদেরকে ফলো করা শুরু করে দিয়েছো। তবে তখন জয় তাকে বলে যে না, আমি তোমাদেরকে ফলো করছিলাম না, আসলে আমি যেই জায়গায় ছিলাম সেই জায়গাতেই আসি, বরং তোমরা পুরো আইল্যান্ডটা ঘুরে আবারও এখানেই চলে এসেছো। মানে এই আইল্যান্ডটা অনেক ছোট ছিল, যেটা কিনা 10 মিনিটেই পুরো চক্কর দেওয়া যেত। আর তাছাড়া এখানে না কেউ বাস করে, না আমাদের ফোনের মধ্যে নেটওয়ার্ক পাওয়া যাবে। তবে হুং এই কথাগুলো কোনোভাবেই বিশ্বাস করতে চাইছিল না, এই জন্য সে দৌড়ে আরও একবার চেক করার ট্রাই করে। আর সে দেখতে পারে যে সত্যি এই আইল্যান্ডটা অনেক ছোট, আর এখানে কেউ বাসও করে না। আর এদিকে আমরা দেখতে পারি হুংয়ের মা হুংকে নিয়ে একটু বেশি টেনশনের মধ্যে পড়ে গিয়েছিল, কারণ বারবার করে কল করার পরেও হুংয়ের ফোনে কল ঢুকছিল না। সে এতটাই চিন্তার মধ্যে পড়ে গিয়েছিল যে সে কি করবে সে সেটাও বুঝতে পারছিল না, কারণ হুং ছিল তার একমাত্র ছেলে, আর এই ছেলেকে হারিয়ে ফেলে তার সমস্ত কিছু শেষ হয়ে যাবে। আর যখনই হুংয়ের মা এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে চিন্তা করছিল, তখন তাদের একটা কর্মচারী তাদের পুরনো গ্রন্থের একটা ভবিষ্যৎবাণী তাদেরকে মনে করিয়ে দেয়। আসলে এই ভবিষ্যৎবাণীটা তাদেরকে নিয়েই ছিল, যেখানে বলা হয়েছিল তাদের পুরো বংশটা নির্বংশ হয়ে যাবে। এই জন্য সে বলে যে হুংয়ের কি কিছু হয়ে গেল নাকি, সে আবার মারা টারা গেল না তো? আর এইটা শোনার পরে তো হুংয়ের মা একটু বেশি শক্ট হয়ে যায়, আর সে প্রচণ্ড জোরে জোরে চিৎকার করা শুরু করে। এরপরে সে তাদের বংশের পুরনো আত্মাদের কাছে জোরে জোরে চিৎকার করে বলা শুরু করে, যাতে করে যেই কোনো ওয়েতে তারা হুংকে সেভ করে, যাতে করে তার বংশটা নির্বংশ করে না দেয়া হয়। আর এদিকে জিমি জয়কে জিজ্ঞেস করে যে ওই গুন্ডার বাহিনীটা তোমার পেছনে কেন পড়েছিল, সেই ব্যাপারটা তুমি আমাকে ক্লিয়ার করে বলো। আর তখন জয় তাকে বলে এটা হচ্ছে বিশাল বড় একটা গল্প, সো কোথা থেকে শুরু করব তুমি সেইটা আগে বলো। আর এরপর এই গল্পটা ফ্ল্যাশব্যাকে চলে আসে। আমরা দেখতে পারি যখন জয় জিমিকে কিস করছিল, তখন এখানে হুং চলে এসেছিল আর সমস্ত ব্যাপারটা দেখে ফেলেছিল। এই জন্য প্রচণ্ড রাগের মাথায় যখনই সে তাকে পাঞ্চ করেছিল, তখন সে তাদের দুজনের মধ্যে ঝামেলা সৃষ্টি না করতে চেয়ে সেখান থেকে যখনই বেরিয়ে চলে গিয়েছিল, তখনই সেই গ্যাংয়ের মুখোমুখি তাকে হতে হয়েছিল। আর সে গিয়ে ওয়াইনকে এটা ক্লিয়ার করে বলে দিয়েছিল যে দেখো, তোমার বিয়ে থেকে তোমার ওয়াইফকে কিডন্যাপ করার জন্য তোমার ওয়াইফই আমাকে টাকা দিয়েছিল, মানে সেই আমাকে ভাড়া করেছিল। এখন আমি শুধুমাত্র আমার কাজটাই করেছি, এতে আমার কি দোষ তুমি সেটা বলো। আর তাছাড়া তোমার ওয়াইফ না এখন আমার সাথে আছে, না সে কোথায় আছে সেই ব্যাপারটা আমি জানি। আর তখন টিঙ্গু এসে তাকে বলে যে সেই মেয়েটা তার সমস্ত লকারগুলোও খালি করে নিয়ে গেছে, যেখানে অনেক দলিল আর অনেক টাকা পয়সাও ছিল। সো এই সমস্ত ব্যাপারগুলোর জন্য সে প্রচণ্ড রাগ করে আসে। তবে তখন জয় ওয়াংকে এটা ক্লিয়ার করে বলে যে দেখো, এই ব্যাপারেও আমি তেমন কিছু জানি না, আর সে কীভাবেই তোমার টাকাগুলো নিয়ে গেল সেই সম্পর্কেও সে আমাকে তেমন কিছু বলেনি, সো প্লিজ আমার পেছন ছেড়ে দাও। তবে তখন ওয়েংও প্রচণ্ড রাগ করে তাকে বলে যে কিন্তু বিয়ের অনুষ্ঠান থেকে আমার ওয়াইফকে তো কিডন্যাপ তুমিই করেছিলে, তাছাড়া সমস্ত গেস্টদের সামনে তুমি আমার মুখের মধ্যে জোরে একটা পাঞ্চও মেরেছিলে, যেই জন্য আমার নাক আর আমার দাঁতও ভেঙে গিয়েছিল, আমাকে নকল দাঁত লাগাতে হয়েছে, আমার নাকেরও অপারেশন করতে হয়েছে। সো এগুলোর বদলা তো আমি নিয়েই ছাড়বো। আর এই জন্যই ওয়াং জয়কে পালিয়ে যাওয়ার একটা সুযোগ দিয়েছিল, যাতে করে সে তার জীবনটা নিয়ে কোনো রকমে সেভ হতে পারে। আর এই জন্যই জয় সেখান থেকে পালিয়ে এই পর্যন্ত চলে এসেছে, আর এখন সে আইল্যান্ডে তার সঙ্গে ফেসে গিয়েছে। তবে যখনই সিনটা প্রেজেন্টে ব্যাক করে, তখন জিমি তার উপরে প্রচণ্ড রাগ করে। সে বলে যে মেয়েদেরকে কিডন্যাপ করা কি তোমার একটা স্বভাব হয়ে গিয়েছে নাকি? তুমি সমস্ত মেয়েদেরকে তাদের বিয়ের আসর থেকে কিডন্যাপ করে নিয়ে যাও, তাছাড়া এত বড় একটা গ্যাংয়ের সাথে তুমি কি করে পাঙ্গা নিতে গেলে? তোমার জীবনেরও কি একটু মায়া নেই? এখন যেহেতু এই আইল্যান্ডের মধ্যে তারা 3 জনই আটকা পড়ে গেছে, এই জন্য সার্ভাইভ করার জন্য তারা 2 জন মিলে মাছ ধরার ট্রাই করে। এখানে তারা কোনোভাবেই একটা মাছও তো ধরতে পারে না, তবে তারা জিমির জন্য নিজেদের মধ্যে ফাইট অবশ্যই শুরু করে দেয়। তবে তখন এদিকে জিমি একটা অক্টোপাস ধরে নিয়ে আসে, এরপরে তারা 3 জন মিলে সেটাকে ফ্রাই করে খায়। তবে এরপরে যখন হুং টয়লেট করার জন্য যাওয়ার ট্রাই করছিল, তখন সে তার সঙ্গে করে জয়কেও নিয়ে যায়, কারণ এখন সে জয়কে আর বিশ্বাস করতে পারছে না, সে জিমির সঙ্গে জয়কে কোনোভাবেই রাখতে চাইছে না। তবে এরপরে যতক্ষণে হুং তার কাজটা শেষ করতো, তার আগেই জয়ের এখানে অ্যাটাক চলে আসে, আর সে সেখানেই বেহুশ হয়ে পড়ে যায়। আর যখন হুংয়ে সেই ব্যাপারটা দেখতে পারে, তখন সে প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর সে তার পকেট থেকে একটা সুই বের করে জয়ের অনেকগুলো জায়গায় ফুটো করে তাকে আবারও হুশে আনার ট্রাই করে।
তবে অনেকক্ষণ ট্রাই করার পরেও কোনোভাবেই কোনো কাজ হচ্ছিল না। কিন্তু একটু পরে যখন সে নিজে নিজেই হুঁশে চলে আসে তখন হোং তার কাছে তার রোগটা সম্পর্কে জিজ্ঞেস করে। তখন সে বলে দেয় যে আমার ব্রেনের মধ্যে ব্লাডগুলো জমা হয়ে ক্লডের সৃষ্টি হচ্ছে, আর ডক্টর বলেছে যখন অনেকগুলো ক্লড হয়ে যাবে তখন এগুলোর ব্লাস্টের জন্যই আমার মৃত্যু হয়ে যাবে। তবে এইটা শোনার পরে হোং তার উপরে আরও বেশি রাগ করে। সে বলে যে তোমার নিজেরই জীবনের কোনো ভরসা নেই, তুমি উল্টো জিমিকে নিয়ে পালিয়ে যাওয়ার ট্রাই করছিলে, তুমি এতটুকুও চিন্তা করলে না যে যদি রাস্তায় তোমার কিছু একটা হয়ে যেত তাহলে জিমি কি করে সার্ভাইভ করতো, সে তার লাইফ নিয়ে আবারও কি করে সেফ জোনে ব্যাক করতো। এই সমস্ত ব্যাপারগুলো বলে সে তার উপরে প্রচণ্ড চিল্লাচিল্লি করে। এরপরে পরের সিনে আমরা দেখতে পারি হুং গিয়ে জিমির সাথে একটু কথাবার্তা বলার ট্রাই করে, আর অন্যদিকে জয়ী একা একাই এই আইল্যান্ডের মধ্যে ঘুরছিল। তবে তখনই এখানে ওয়েং একাই চলে আসে। আসলে ওয়েং এইবার প্ল্যানিং করেই এসেছিল যে যেই কোনো ওয়েতে সে এবার জয়কে মেরেই ছাড়বে। এই জন্য তাদের দুজনের মধ্যে ভয়ঙ্কর রকমের মারামারি শুরু হয়ে যায়। তবে মারামারির মধ্যেই জয়ের আবারও অ্যাটাক চলে আসে। এই জন্য তার চোখের সামনে সমস্ত কিছু ঘোলা হয়ে যায়, সে কিছুই আর দেখতে পাচ্ছিল না। আর যখনই ওয়েং তাকে মারতে যাচ্ছিল তখনই সৌভাগ্যক্রমে জিমি আর হোং এখানে চলে আসে, আর হোং ওয়েংয়ের মাথার মধ্যে জোরে একটা বাড়ি মারলে কোনো রকমে জয়ের লাইফটা এখানে সেভ হয়ে যায়। তবে এটার প্রতিশোধ নেয়ার জন্য সে জিমির পেটের মধ্যেই ছুরি দিয়ে একটা স্টেপ করে দেয়। এখন জিমি একেবারে মৃত্যুর দ্বারপ্রান্তে ছিল, আর জয়ের অবস্থাও প্রচণ্ড খারাপ ছিল। আর মৃত্যুর একেবারে আগ মুহূর্তে জিমি জয়ের কোলেই শুয়েছিল। তবে তখনই হুং এখানে একটা বোর্ড দেখতে পারে, আর সে চিৎকার করে করে তাদের থেকে সাহায্য চাওয়া শুরু করে। আসলে যেহেতু বোর্ডটা জনি নিয়ে এসেছিল এই জন্য সে তাদের সবাইকে সেভ করে দ্রুত জিমিকে সেখান থেকে হসপিটালে নিয়ে যায়। এরপরে জিমিকে অপারেশন থিয়েটারের মধ্যে নিয়ে যাওয়া হয়, আর তার অপারেশন স্টার্টও করে দেওয়া হয়। আমরা দেখতে পারি বাইরে তারা দুজন মানে হুং আর জয়ের হাতে জিমির রক্ত লেগেছিল, আর তারা দুজনেই প্রচণ্ড আহত অবস্থায় ছিল, আর তারা দুজনেই বারবার করে গডের কাছে প্রে করছিল যাতে জিমি ঠিক হয়ে যায়। এরপরে পরের সিনে আমরা দেখতে পারি জয় চলে আসে তার ম্যাডামের ঘরে, আর এখানেই সে শুয়েছিল। আর এদিকে হুংয়ের মা এসে হুংকে উল্টাপাল্টা বলা শুরু করে। সে বলে যে যখন তার পেটের মধ্যে ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল তখন তুমি কোথায় ছিলে, কারণ পেটের মধ্যে ছুরি দিয়ে আঘাত করার জন্য তো তোর বাচ্চাটারও মৃত্যু হতে পারত। তবে ডক্টর তাকে আগেই বলে দিয়েছিল যে তার পেটে তো আসলে কোনো বাচ্চাই নেই। এই জন্য বাধ্য হয়েই হুংকে তার মাকে সমস্ত সত্যিটা বলতে হয়। সে বলে যে ফেক বাচ্চার আইডিয়াটা আমিই আসলে তাকে দিয়েছিলাম, যাতে করে এই বাচ্চার কথা শুনে বাধ্য হয়েই আপনি আমাকে বিয়ে দেন, কারণ নয়তো তো আপনি তার সঙ্গে আমাকে বিয়ে দিতেন না। সো প্লিজ আমাকে মাফ করে দিন, আমি আর কোনোদিনও আপনার সামনে মিথ্যা কথা বলবো না। তবে তখন হুংয়ের মাতাকে বলে যে এই ব্যাপারটা আমি আগেই জেনে গিয়েছিলাম যে সমস্ত নষ্টের মূল আসলে তুমি। সো এই সমস্ত ব্যাপারগুলো বলে এখন আর লাভ নেই, হসপিটালের মধ্যে ঝগড়া করে মানিজ্য নষ্ট করার কোনো মানেই হয় না। এখন থেকে সেই মেয়েটা আর তুমি দুজন হচ্ছে গিয়ে সম্পূর্ণ অপরিচিত। সো এখনই তুমি আমার সঙ্গে বাসায় যাবে, আর কোনো দিনও এই মেয়েটার জন্য তোমার সময় নষ্ট করবে না। এই মেয়েটাকে আজকে থেকে তুমি আর চিনো না। তবে আসলে জিমি পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ার আগ পর্যন্ত হুং কোনোভাবেই তার বাসায় যেতে চাইছিল না। এই জন্য তার মাও প্রচণ্ড রাগ করে জনকে অর্ডার দেয় যাতে করে সে তাকে কোলে করে নিয়েই বাসায় চলে যায়। তবে যখনই জন সামনে আগায় তখন হুং একটু বেশিই রাগ করে ফেলে, আর সে তার মাকে থ্রেট করে বলে যে যদি সে আরও এক পা সামনে আগায় তাহলে এখনই আমি আমার প্যান্ট খুলে ফেলবো, আর হসপিটালে লাগানো সিসি ক্যামেরার মাধ্যমে আপনার বংশের ইজ্জত নিলামে উঠে যাবে। সো আপনি যদি এটা করতে চান তাহলে করে ফেলুন। তবে এটার জন্য তার মা একটু বেশি লজ্জা পেয়ে যায়, আর সেও প্রচণ্ড রাগ হয়ে বলে যে ঠিক আছে তোমার মন মতোই তুমি করো, তুমি চাওটা কি সেটা আমাকে আগে বলো। আর পরের সিনে আমরা দেখতে পারি হোং জিমির পাশে গিয়ে বসেছিল। যতক্ষণ পর্যন্ত না তার হুঁশ আসছিল ততক্ষণ পর্যন্ত সেই তার টেক কেয়ার করছিল। তার মাথায় ভিজা কাপড় দেওয়া থেকে শুরু করে তাকে গল্প পড়ে পর্যন্ত সে শোনাচ্ছিল, মানে সমস্ত টেক কেয়ার সে করছিল জিমির জন্য, জিমির সুস্থ হওয়ার জন্য। আর এদিকে আমরা দেখতে পারি জয় জিমির একটা জুতা বুকের সাথে লাগিয়ে সারা দিন রাত ম্যাডামের ঘরেই পড়েছিল, মানে সেই খাট থেকে একবারের জন্য উঠতও না। ম্যাডাম তার সমস্ত খাবার দাবারের জিনিস খাটের পাশেই এনে দিত, তবে জয় এগুলোকে স্পর্শ পর্যন্ত করতো না, সে সারা দিন রাত এখানেই পড়ে থাকতো। আর তখনই আমরা ফ্ল্যাশব্যাকের একটা সিন দেখতে পারি। আমরা দেখতে পারি যখন হোং নোটিস করেছিল জিমির পায়ে একটা জুতো নেই আর সে জোর করে সেই জুতোটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল, তখন অন্যদিকে জয় একটা জুতা পেয়ে গিয়েছিল। আর যখন সেই জুতাটা এনে জিমিকে দেওয়ার ট্রাই করেছিল তখন সে দূর থেকেই ব্যাপারটা নোটিস করে ফেলে যে জিমি হুংয়ের জুতাটাকে পরে আসে। এই জন্য তার প্রচণ্ড খারাপ লাগে। সে চিন্তা করে আমার দেয়া জুতাটা সে একবার খোঁজারও ট্রাই করলো না, সে উল্টো হুংয়ের জুতাটাই পরে নিল। এই জন্য সে যেই জুতাটা পেয়েছে সেটা সে তখনই তার জ্যাকেটের পকেটের মধ্যে ভরে ফেলেছিল। আর এইটাই হচ্ছে গিয়ে সেই জুতাটা, যেই জুতাটা এখন সে তার বুকের সাথে লাগিয়ে শুয়ে আছে। এখন এমন করতে করতে পুরো 3টা দিন পার হয়ে গেছে, আর এই জুতাটা সে সরানোর নামই নিচ্ছে না। এই জন্য ম্যাডামও তার উপরে প্রচণ্ড রাগ করে ফেলে। সে এই জুতাটাকে সরিয়ে ফেলারও ট্রাই করে, তবে সে কোনোভাবেই জুতাটাকে ছাড়তে চাইছিল না।
এই জন্য ম্যাডাম একটু জেলাস ফিল করেই তার উপরে চিল্লাচিল্লি শুরু করে। সে বলে যে এইটা আসলে কোন ডাইনির জুতো, যেই জুতোটাকে তুমি ছাড়ার নামই নিচ্ছ না। আর যদি তোমার লেডিস জুতা স্যান্ডেলের এত বেশি শখ হয়ে থাকে তাহলে দাঁড়াও আমি আনছি। আর এরপর সে তার সমস্ত জুতাগুলো এনে সোজা তার মুখের উপরে ঢেলে দেয়। এতগুলো জুতার নিচে সে একেবারে চাপাই পড়ে যায়, তবে সে কোনোভাবেই কোনো মুভমেন্ট করছিল না। আর তখন এদিকে আমরা দেখতে পারি টিঙ্গু হুংয়ের একটা স্টাফকে গিয়ে একটা ভিডিও দেখায়, যেই ভিডিওর মধ্যে দেখানো হচ্ছিল যে প্রিন্সের উপরে এবং জিমির উপরে আক্রমণ করার জন্য ওয়েংকে পুলিশ অ্যারেস্ট করে তাকে কোর্টে তুলছে। আর এই ভিডিওটা দেখার পরে সেই কর্মচারীকে বলে যে আপনাদের প্রিন্সকে আমি সেভ করেছি, সো এইটার বদলে আমি একটা পুরস্কার তো ডিজার্ভই করি। আর এরপর এই কর্মচারী বলে আচ্ছা আপনার একটা পুরস্কার দরকার, তাহলে এইটার জন্য তো আপনার গিয়ে সোজা প্রিন্সের মায়ের সঙ্গেই কথা বলতে হবে। আর এরপরে যখনই টিঙ্গু প্রিন্সের মায়ের সঙ্গে কথা বলতে যায় তখন সে দূর থেকেই দেখতে পারে প্রিন্সের মা সমস্ত কর্মচারীদের উপরে জোরে জোরে চিৎকার করছিল। সে তাদেরকে বলে যে এই জায়গাটাকে যেই কোনো ওয়েতে তোমাদেরকে সেভ রাখতে হবে, কারণ পাশের রুমেই জিমি বিশ্রাম করছে। হুংয়ের বলাতে আমি বাধ্য হয়ে তার সুস্থ হওয়া পর্যন্ত তাকে ঘরে রাখতে রাজি তো হয়ে গেছেই, তবে কোনোভাবেই কোনো অবস্থাতে তোমরা হুংকে তার সঙ্গে মিট করতে দিবে না। আর যখন টিঙ্গু দেখতে পারে যে হুংয়ের মা এতটাই ভয়ঙ্কর, তখন সে পুরস্কার বাদ দিয়ে কোনো রকমের জীবনটা নিয়ে দৌড়ে পালায়। এরপরে টিঙ্গু সোজা চলে আসে ম্যাডামের কাছে, আর এখানে ম্যাডামকে এসে সে পাম দেওয়া শুরু করে। সে বলে যে হুংয়ের ফ্যামিলি এতটা ভয়ঙ্কর, বিশেষ করে তার মা এতটা ভয়ঙ্কর, যদি তার মায়ের সঙ্গে আপনার আমি তুলনা করি তাহলে আপনি তো হচ্ছেন একজন এঞ্জেল, মানে পুরোপুরি একজন এঞ্জেলই। তবে তখন ম্যাডাম তাকে বলে পাম দেওয়া বন্ধ করো, তোমার কাজ কি তুমি সেটা বলো। আর এরপর সে তাকে বলে যে আমার একটা নতুন কাজ দরকার। আমি জয়ের সাথে মিলে যখন কাজ করতাম তখন আমার ভালোই ইনকাম হয়ে যেত, তবে এখন যেহেতু কাজটা বন্ধ হয়ে গেছে সো এই জন্য আমার নতুন একটা কাজ দরকার। আমি তো শুনেছি আপনার অনেকগুলো ক্লাব আছে, সো কোনো একটা ক্লাবের ম্যানেজারই আমাকে বানিয়ে দিন। তবে এইটা শোনার পরে ম্যাডাম তাকে ক্লিয়ারলি এটা বলে দেয় যে আমি না কোনো সেকেন্ড হ্যান্ড জিনিস ইউজ করি, না আমি কোনো সেকেন্ড হ্যান্ড মানুষকে আমার সঙ্গে রাখি। তবে তবুও টিঙ্গু বারবার করে ম্যাডামকে কনভিন্স করার ট্রাই করে। সে বলে যে যখন আমি জয়ের সঙ্গে কাজ করতাম তখন আমি ভালো পরিমাণে টাকা ইনকাম করে ফেলতাম, তবে এখন যেহেতু সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে গেছে এই জন্য আমার খাওয়া দাওয়া নিয়েও সংকটে পড়তে হচ্ছে। সো প্লিজ আমাকে নতুন একটা কাজ দিয়ে দিন যেই কোনো ওয়েতে। আমি তো আগে জয়ের সঙ্গেই ছিলাম, তার সঙ্গে আমার বন্ডিংটা কত সুন্দর ছিল সেটা আপনি দেখতেও পেয়েছিলেন। তবে তখন ম্যাডাম তাকে বলে যে যেহেতু তুমি আগে জয়ের কাছেই ছিলে তাহলে কেন না আবারও জয়ের কাছে চলে যাও। তবে তখন টিঙ্গু তাকে বলে আমার পেটে ক্ষুধা অবশ্যই আছে, তবে আমি এখনও পাগল হয়ে যাইনি। তার জন্য সেই দিন আমি বুসানে মরতে মরতে বেঁচেছিলাম। সেই ওয়েং গ্যাং আমাকে ট্রেনের নিচে অলমোস্ট চাপা দিয়েই দিয়েছিল, তারা আমাকে রেললাইনের সঙ্গে বেঁধে ফেলেছিল। আপনি জানেন না কয়বার আমি মরতে মরতে বেঁচে গিয়েছিলাম, আমার তো অবস্থাই প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিল। তারা খুবই ভয়ঙ্কর মানুষ ছিল, আপনি যদি তাদের মুখোমুখি হতেন তাহলে আপনার অবস্থাও খারাপ হয়ে যেত। জয় একবারেই কতগুলো মানুষের জীবন নষ্ট করে দিল, কিন্তু সে যার জন্য এই কাজগুলো করলো, মানে তার গার্লফ্রেন্ড জিমি, সে তো এখন পর্যন্ত হুংয়ের বাসায় রেস্ট করছে। আর আমি এটা আপনাকে প্রমিস করে বলতে পারি যে সে এখনও হয়তোবা সেখানে ফুর্তিই করছে। আর এই সমস্ত কথাবার্তাগুলো বলতে বলতে হঠাৎই টিঙ্গুর নজর পড়ে বিছনায় পড়ে থাকা এতগুলো জুতার উপরে। এই জন্য সে এখানে ম্যাডামকে বলে যে আপনি কি এই জুতাগুলো সেল করার প্ল্যানিং করছেন নাকি, এতগুলো জুতা এখানে ফেলে রেখেছেন কেন। আর এটা বলে যখন সে একটা জুতা উঠায় তখনই সে দেখতে পারে জুতার নিচে আসলে জয়ী শুয়েছিল। আর এই ব্যাপারটা দেখার পরে সে একটু বেশিই ভয় পেয়ে যায়। এই জন্য সে দৌড়ে তার জীবনটা নিয়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে, কারণ সে বুঝে গিয়েছে এই ভিলেন এখানেই শুয়েছিল আর সে যে এতক্ষণ ধরে তার নামে বদনাম করছিল সেই সমস্ত ব্যাপারগুলো সে শুনে নিয়েছে। সো যেই কোনো সময় তার উপরে অ্যাটাক হলেও হতে পারে। এরপরে সিন শিফট হয়ে চলে আসে রাতের বেলায়, আর আমরা দেখতে পারি হুং বারবার করে নানান ওয়েতে জিমির সঙ্গে মিট করার জন্য তার রুমে যাওয়ার ট্রাই করে। তবে যতবারই সে যত রকম করেই ট্রাই করে ততবারই জন তাকে কোলে করে নিয়ে সোজা তার রুমে নিয়ে ফেলে আসে। এমন করে করে সারাটা রাত বারবার করে নানান ওয়েতে সে ট্রাই করা শুরু করে। আর একটা সময় ট্রাই করতে করতে সে ক্লান্ত হয়ে যায়, কারণ কোনোভাবেই কোনো কাজ করতে সে পারছিল না। এই জন্য ফাইনালি সে বাধ্য হয়ে পরদিন সকালবেলা তার ফেভারিট কর্মচারী, মানে যে একটা সময় তার ন্যানিরও কাজ করেছিল, তার সাহায্য চাওয়ার সিদ্ধান্ত নেয়। আর এই ন্যানিরও তাকে দেখার পরে একটু মায়া লেগে যায়। এই জন্য সে তাকে গাউনের নিচে ঢুকিয়ে কোনো রকমে তাকে জিমির রুম পর্যন্ত পৌঁছে দেয়, আসলে যাতে করে জিমি দ্রুত রিকভার হয়ে যায়। এই জন্য হুং তার নিজের হাত দিয়ে একটা মেডিসিন বানিয়ে এনেছিল, আর এখন সে তাকে এইটাই খাইয়ে দেয়। আর এদিকে আমরা দেখতে পারি যখন জয় সেই জুতাগুলোর মধ্যেই শুয়েছিল তখন ম্যাডাম তাকে বলে যে আচ্ছা ঠিক আছে, তার মানে এই জুতাটা হচ্ছে গিয়ে তোমার গার্লফ্রেন্ড জিমির, তাই না। এরপর সে জুতাটাকে জোর করে নিয়ে সেটাকে সোজা ডাস্টবিনের মধ্যে ফেলে দেয়।
আর এই ব্যাপারটা দেখার পরে জয়ী দ্রুত সেখান থেকে উঠে ডাস্টবিনের কাছে গিয়ে সেই জুতাটাকে তন্ন তন্ন করে খোঁজা শুরু করে। আসলে যেই জয়ী এতদিনে বিছনা থেকেই উঠছিল না, সে এখন জুতাটাকে খোঁজার জন্য ডাস্টবিন পুরো তছনছ করে ফেলছে। তবে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরেও কোনোভাবেই সেই জুতাটাকে পাচ্ছিল না, কারণ ম্যাডাম তো জুতাটাকে ফেলেইনি, ম্যাডাম জুতাটাকে হাতেই রেখে দিয়েছিল। আর যখন ম্যাডাম তাকে ডাস্টবিনের মধ্যে তন্ন তন্ন করে জুতাটাকে খুঁজতে দেখতে পারে, তখন তার মনে পড়ে যায় পুরনো একটা স্মৃতির কথা। আসলে যখন জয়ী মাত্র 16 বছরের ছিল, তখন সে এই ময়লার মধ্যে তন্ন তন্ন করে এমন করেই খাবার খুঁজছিল। তখন এখানে ম্যাডামও চলে এসেছিল। তবে যখন ম্যাডাম তাকে জিজ্ঞেস করেছিল, তখন সে কোনো অ্যান্সারই দিচ্ছিল না। এই জন্য ম্যাডাম তার বাসায় চলে গিয়েছিল। তবে যেহেতু ম্যাডামের হাতে তখন খাবার ছিল, এই জন্য খাবারের ঘ্রাণে ঘ্রাণে জয়ও তাকে ফলো করা শুরু করে। আর তাকে ফলো করতে করতে তার বাড়ি পর্যন্ত সে চলে আসে। এরপরে ম্যাডাম যখন রুমের মধ্যে চলে যায়, তখন যাওয়ার আগে একটা প্যাকেট সে বাইরে জয়ের জন্য রেখে যায়। আর জয়ও দৌড়ে গিয়ে সেই প্যাকেট থেকে খাবার খাওয়া শুরু করে। আর এই খাবার খাওয়ার পরেই সে কোনো রকম একটু শান্তি খুঁজে পায়। এরপর থেকে তাদের মধ্যে এমন একটা কানেকশন হয়ে যায় যেন জয়ী ম্যাডামের কুকুরই হয়ে গিয়েছিল। মানে প্রত্যেকদিন রাতের বেলায় সে ম্যাডামের জন্য ওয়েট করতো, আর ম্যাডামও তার জন্য এক প্যাকেট করে খাবার বাইরে রেখে দিত। ম্যাডাম প্রতিদিনই যেই সমস্ত খাবার রান্না করতো বা কিনে আনতো, সেগুলো থেকে অল্প একটু খেয়ে বাকিটা জয়ের জন্য রেখে দিত। আর জয়ও বাইরে থেকে খাবারগুলো কালেক্ট করে প্রতিদিন খেয়ে নিত। এখন এমন করেই কয়েকটা সপ্তাহ পার হয়ে যায়। আর এরপরে ম্যাডাম একদিন এসে জয়কে বলা শুরু করে যে এমন ফ্রির খাবার কতদিন খাওয়ার প্ল্যানিং করেছো, এমন করে তো আর খাবার পাওয়া যাবে না, তোমাকে কোনো কাজও তো করতে হবে। এরপরে সে তাকে ধরে সোজা তার ক্লাবে নিয়ে আসে। আর সে তাকে বলে যে যেহেতু তোমার বয়স একটু কম, এই জন্য তুমি এখন তো চাইলেও কাজ করতে পারবে না, তবে এখানে কাস্টমারদের যেই ছোটোখাটো সাহায্য দরকার পড়ে সেটা চাইলেই তুমি করতে পারবে। সো সেগুলোই করা শুরু করো, কারণ চাকরি পাওয়ার জন্য তোমাকে প্রথমে আগে বড় হতে হবে। সো তুমি আগে বড় হও, এরপরেই আমি সিদ্ধান্ত নিব যে তুমি আমার বয়ফ্রেন্ড হবে নাকি তুমি আমার ছেলে হবে। আর এরপরে আমরা দেখতে পারি জয়ী এই ক্লাবে কাজ করা শুরু করে দিয়েছিল। আর তখন থেকেই জয়ী মানুষদের জন্য শুধুমাত্র মার্ডার বাদ দিয়ে সমস্ত কাজ করা শুরু করে। এরপরে সিন সোজা প্রেজেন্টে ব্যাক করে। আর ম্যাডাম জয়ীকে সেই জুতাটা দেখিয়ে বলে যে যদি এই জুতাটা তুমি নিতে চাও, তাহলে প্রথমে আমার সঙ্গে রেস্টুরেন্টে যেতে হবে খাবার খাওয়ার জন্য। আর এই জন্য জয়ী বাধ্য হয়েই ম্যাডামের সঙ্গে সোজা রেস্টুরেন্টে চলে আসে। আর তখন এদিকে আমরা দেখতে পারি জিমি ফাইনালি জ্ঞান ফিরে পায়। তবে জ্ঞান ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গেই সে দেখতে পারে হুংয়ের মা তার সামনে বসে আছে। হুংয়ের মা প্রথমেই তাকে থ্রেট করে বলা শুরু করে যে যা কিছুই হয়েছে সেগুলো আমি বলে যাব, তবে এখন তুমি আমার ছেলের জীবন থেকে পুরোপুরি চলে যাবে, আমার ছেলের জীবন আর নষ্ট করার এক বিন্দুও ট্রাই তুমি করবে না। আর এটা শোনার পরে জিমিও রাজি হয়ে যায়। তবে যখন হুং বাসায় এসে দেখতে পারে জিমি তার বাসা থেকে চলে গিয়েছে, তখন সে গিয়ে তার মাকে জিজ্ঞেস করা শুরু করে যে জিমিকে তুমি কোথায় পাঠিয়েছো, তার অ্যাড্রেসটা তুমি প্লিজ আমাকে দিয়ে দাও। প্রথমে এটা শোনার পরে তার মা তো তার উপরে প্রচণ্ড রকম করে চিল্লাচিল্লি শুরু করে। সে বলে যে কোনো রকমে আমি প্রেগনেন্ট হওয়ার ব্যাপারটা না হয় ভুলেই গেলাম, কিন্তু তার যে একটা সমস্যা আছে সেই সমস্যাটার আমি কি করব। সে তো কখনো মাও হতে পারবে না, সে আমাদের বংশকে কখনো ওয়ারিশও দিতে পারবে না। এই কথাটা সে যাওয়ার আগে আমাকে ক্লিয়ার করে বলে দিয়ে চলে গেছে। আর এইটা শোনার পরেই হুং পাগলের মতো কান্নাকাটি করা শুরু করে। সে বলে যে জিমিকে আমি অনেক বেশি ভালোবাসি, শুধুমাত্র বাচ্চার জন্য আমি তাকে কি করে ছেড়ে দিতে পারি। তাছাড়া আমি নিজেও তো ঠিক রকম করে বড় হইনি, একজন বাবার দায়িত্ব আমি নিজে কি করে পালন করতে পারবো। এগুলো বলে যখন সে পাগলের মতো কান্না করছিল, তখন তার মা তার ছেলেকে এমন করে কান্না করতে দেখতে পেয়ে সে নিজে ওই ব্যাপারগুলো সহ্য করতে পারে না। এই জন্য তার মাতাকে এটা ফাইনালি বলে দেয় যে জিমি এখান থেকে এখনও চলে যায়নি, সে এখনও এখানেই আছে। এরপরে সে গিয়ে সোজা জিমির সঙ্গে মিট করে আর তাকে নানান রকম করে কনভিন্স করার ট্রাই করে যাতে সে এখান থেকে না গিয়ে তার সঙ্গেই আবারও থেকে যায়। তবে জিমি কোনোভাবেই তার সঙ্গে থাকতে চাইছিল না, কারণ যেহেতু তার মা অলরেডি তাকে থ্রেট করে দিয়েছিল আর সমস্ত সত্যিটা তো অলরেডি ফাঁস হয়েও গেছে। এই জন্য সে এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর সে তাকে বলে আমাদের দুজনের আলাদা হয়ে যাওয়াটাই এখন শ্রেয় হবে। যদিও এটা শোনার পরে প্রথমে হুংয়ের হার্টব্রেক হয়ে যায়, তবে জিমির সিদ্ধান্তের প্রতি সম্মান দেখানোর জন্য পরবর্তীতে সেও তার কথা মতো রাজি হয়ে যায়। আর এরপরে যখনই জিমি এখান থেকে চলে যায়, তখন হুং পুরো বাচ্চাদের মতো কান্না করা শুরু করে। এদিকে জয়ী রেস্টুরেন্টের ওয়াশরুমে গিয়ে ব্রাশ করা শুরু করে আর এখানে গোসল টোসল করে সে পুরোপুরি ফ্রেশ হয়ে যায়। এরপরে সে রাতের বেলায় সোজা চলে আসে হুংয়ের বাসায়। এখানে হুংয়ের সঙ্গে বসে সে গল্পগুজব করা শুরু করে। প্রথমেই সে তাকে জিমির অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করে, জিমি কী অবস্থায় আসে, সুস্থ হয়েছে কিনা, সমস্ত খোঁজখবর সে নেয়। আর এখানে হুংও তাকে নানা রকম কোয়েশ্চেন করে, তার অসুখ সম্পর্কে জিজ্ঞেস করে, তার অসুখ কবে থেকে শুরু হয়েছে, কবে সে জানতে পেরেছে, তার কাছে কতটুকু সময় আছে এই ব্যাপারে জিজ্ঞেস করে। তবে এরপরে যখনই জয়ী এখান থেকে চলে যাচ্ছিল, তখন সে যাওয়ার আগে হুংকে সেই জুতোটা দিয়ে দেয়, যেই জুতোটা সে তার জ্যাকেটের পকেটের মধ্যে লুকিয়েছিল। আর এই জুতোটা দেখার পরে হুংয়ের একটা ফ্ল্যাশব্যাকের কথা মনে পড়ে।
আসলে হুং এই ব্যাপারটা জানতে পেরেছিল যে জিমির জীবনটা এই জন্য যায়নি কারণ যখন তাকে নাইফ দিয়ে স্টেপ করা হয়েছিল তখন সেই জুতোটা যেই জুতোটা সে খুলে ফেলে দিয়েছিল মানে জোয়ের দেয়া সেই জুতোটা জয় তার পেটের কাছে লুকিয়ে রেখেছিল। এই জন্য যখন তার পেটের মধ্যে ছুরিটা ঢোকানো হয়েছিল তখন ছুরির বেশিরভাগ অংশই এই জুতোটা প্রোটেক্ট করে দিয়েছিল, যেই জন্য তার ইন্টারনাল অর্গানের মধ্যে কোনো সমস্যা হয়নি, এই জন্যই তার জীবনটা সেভ হয়েছিল। আর এখন যেহেতু হুংয়ের কাছে জিমির শুয়ের 2টা পেয়ারই চলে এসেছে এই জন্য সেই গিয়ে এইটা সোজা জিমিকে দিয়ে দেয়। আর এমনই একটা ইন্টারেস্টিং পয়েন্টে আমাদেরকেও শেষ করতে হবে আমাদের আজকের এই ভিডিওটা, কারণ এই ভিডিওটাও অনেক বেশি লম্বা হয়ে গেছে। সো এটার থার্ড পার্ট খুব শীঘ্রই আসছে, সেটার মধ্যে আমরা পুরো এন্ড পর্যন্ত এটাকে এক্সপ্লেন করব। সো থার্ড পার্টটা পাওয়ার জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করতে হবে। দেখা হচ্ছে থার্ড পার্টে হয়তো পরশু দিনই। সো টিল দেন টেক কেয়ার।